মঙ্গলবার থেকে খুলবে আশুলিয়ার সব গার্মেন্ট শ্রমিক মালিকপক্ষ ও যৌথ বাহিনীর সাথে বৈঠকের পর জানালো বিজিএমইএ। সোমবার বিক্ষোভে বন্ধ থাকে ৯০ শিল্প কারখানা। সীমান্ত হত্যা সম্পর্ক খারাপ করে মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। বললেন, রাষ্ট্রপতির দ্বৈত নাগরিকত্বের গুঞ্জনের বিষয়টি স্পর্শকাতর। এটা রাষ্ট্রপতির বিষয়, খুবই সেন্সিটিভ। এটা যথাযথ কর্তৃপক্ষ এটা দেখুক। ফরেন মিনিস্ট্রি যদি ইনভলভ হয় শেষ পর্যায়ে গিয়ে হবে, তখন দেখা যাবে। কিন্তু এটা নিয়ে আমি আসলে কোনো কথা বলতে চাই না। কারিগরি শিক্ষার্থীদের অবরোধে দিনভর অচল ৭ রাস্তা মোড়। দাবি মেনে নেয়ার ঘোষণায় সন্ধ্যায় ছাড়ে রাজপথ। প্রত্যেকটা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ আমাদের কারিগরি জনবলের হতে হবে। অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ে পড়াশোনা করানো হয়, এই বিষয়ে আমরা বিনীত আবেদন। আমি বলতে চাচ্ছি যে তারা যত দ্রুত সম্ভব আমাদের আশ্বাস দেখ এবং আমরা এখান থেকে চলে যাব। অন্তর্বর্তী সরকারকে সংস্কার কর্মসূচি জানানোর আহ্বান মির্জা ফখরুলের। বললেন, প্রভুত্ব বজায় রাখতে গিয়ে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক নেই ভারতের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা বিভাগ পর্যায়ের মতবিনিময়ে সমন্বয়করা নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। মঙ্গলবার থেকে আশুলিয়া শিল্পাঞ্চল এলাকার কলকারখানাগুলো খোলার সিদ্ধান্ত নিয়েছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এর নেতারা। রাতে গার্মেন্টস মালিক শ্রমিক পক্ষ ও যৌথ বাহিনীর বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আরও জানানো হয়, সম্প্রতি আশুলিয়া শিল্পাঞ্চল এলাকার আন্দোলনকারী কোনো শ্রমিককে কালো তালিকাভুক্ত করা হবে না। নারী পুরুষ বৈষম্য না করে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে বলেও জানান বিজিএমইএ এর নেতারা। এছাড়া টিফিনে আগের বরাদ্দের সাথে বাড়তি 10 টাকা যোগ হবে। এছাড়া হাজিরা বোনাস হিসেবে প্রতি মাসে বেতনের সাথে দেওয়া হবে 225 টাকা করে। আমরা কালকে কাজ করব, কাজ চালিয়ে যাব। আমাদের জীবনের সমস্ত সংকট যখনই যা হবে, আমরা বিজেপির সাথে ভবিষ্যতে কোনো সংকট হইলে আমরা সেগুলো বুঝে নেব। আগামীকাল থেকে সবাই সব ফ্যাক্টরি খোলা থাকবে এবং আশা করি আমরা যে আমাদের এই ঐক্যমতের ভিত্তিতে আগামীকালকে থেকে আর কোনো বিশৃঙ্খলা থাকবে না। শ্রমিক ভাই বোনেরা তাদের সর্বান্তক সহযোগিতা করবে। এর আগে সোমবার সকালে আবার অস্থিরতা ছড়ায় সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে। পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের শঙ্কায় বন্ধ হয়ে যায় অন্তত ৯০টি কারখানা। কর্তৃপক্ষ বলছে, ভাঙচুরের সাথে জড়িতরা বহিরাগত। নানানভাবে উস্কে দেওয়া হচ্ছে শ্রমিকদের। তৃতীয় পক্ষের এই ইন্ধনের অভিযোগ খতিয়ে দেখার কথা বলছে পুলিশও। কখনো বেতন বৃদ্ধি, কখনো বকেয়ার দাবি, কর্মক্ষেত্রে নারী পুরুষ বৈষম্যের অভিযোগ কিংবা বেকারদের চাকরি দাবি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে এমন সব দাবিতে অস্থিরতা আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে। কয়েকটি পোশাক কারখানায় ভাঙচুর চালানো হয়। রোববার ২-১টি বাদে আশুলিয়া ও গাজীপুরের পোশাক কারখানাগুলোতে পুরোদমে উৎপাদন চলে। তবে বিকেলের দিকে আশুলিয়ার একটি কারখানায় বকেয়া বেতন পরিশোধ সহ বিভিন্ন দাবি নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করেন। রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ হয় তাদের। এরপরই আশুলিয়ার অর্ধশতাধিক কারখানায় সোমবার ছুটি ঘোষণা করা হয়। উৎপাদন বন্ধ অন্তত ৯০টি কারখানায়। নিয়ম অনুযায়ী আমাদের বেতন দিতে হবে, কারণ আমাদের কোনো ছাঁটাই করা যাবে না। আর যদিও কারণবশত ছাঁটাই করতে হয়, তো আমাদের 3 মাস 13 দিনে একটা কোম্পানির নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী আমাদেরকে ছাঁটাই করতে হবে। ছুটির টাকা, ফান্ডের টাকা, আমাদের লেনদেন যেটুকু আছে আমাদের সমস্ত কিছু বুঝে দিতে হবে। প্রতি মাসে বেতন 8 তারিখে লাগবে। আমরা কষ্ট করি, আর আমরা লোকে বাসা ভাড়া দেওয়া লাগে, দোকান বাকি দেওয়া লাগে, ওগুলো আমরা কি দিয়ে দিব যদি আমাদের 25 তারিখে বেতন দেয়। পোশাক কারখানার কর্মকর্তারা বলছেন, ভাঙচুরের সাথে বহিরাগতরাই জড়িত। বিভিন্ন দাবি দেওয়ার নামে শ্রমিকদের ইন্ধন দেয়া হচ্ছে।
তাদের কিছু মেশিনারিজ ছিল, কম্পিউটার ছিল, মনিটর ছিল, কমপ্লিট ড্রেস ছিল, লাইক আপনার টি শার্ট, দেন আপনার প্যান্ট, হ্যাঁ এরকম, এগুলো যে যেমনি পাইছে এগুলো মানে নিয়ে গেছে। বেশিরভাগই মাস্ক পরা ছিল আর কি, এবং আমরা তাদেরকে কখনো দেখি নাই। কয়েকদিন যাবত আশেপাশে বিভিন্ন ফ্যাক্টরি ভাঙচুর এবং যে লুটপাট হচ্ছে, নিরুজ্জ হচ্ছে। এতে আমি মনে করি যে গার্মেন্টস জড়িত নাই, তৃতীয় পক্ষ এখানে জড়িত আছে। শ্রমিক নেতাদের কেউ কেউ বলছেন বিগত সরকারের অনুসারীরা পরিকল্পিতভাবে তৈরি পোশাক শিল্প খাতকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। পরাজিত ফ্যাসিস্টের একটা প্রকাকাণ্ড। তারা ইন্ধন দিয়ে শ্রমিকদের মাঝে নানান দাবিগুলো তারা হাজির করছে। এই দাবিগুলো 5ই আগস্টের আগে ছিল না। তৃতীয় পক্ষের ইন্ধনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। মালিক শ্রমিকের বোঝাপড়ার ওপরও জোর দেয়া হচ্ছে জানান তিনি। এই কাজটা হলো গোয়েন্দাদের, ওনারা কাজ করছে এটা নিয়ে। বিভিন্ন ফ্যাক্টরিতে তাদের ইন্টারনাল যে প্রবলেমগুলো সলভ না করার কারণে, করতে না পারার কারণে, তারা একটা সমঝোতায়, মালিক শ্রমিক একটা সমঝোতায় পৌঁছাতে না পারার কারণে প্রায় 79টার মতো ফ্যাক্টরি বন্ধ আছে। এদিকে ঢাকা ইপিজেডের পুরাতন জোনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন লেনি ফ্যাশনের সাবেক শ্রমিকরা। তাদের অভিযোগ 4 বছর আগে কারখানাটি বন্ধ করে দিলেও এখনও বুঝিয়ে দেওয়া হয়নি পাওনা। জাহিদ হাসান, যমুনা নিউজ। সীমান্তে বেসামরিক মানুষ হত্যা দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করার পথে অন্তরায়, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে রাষ্ট্রপতির দ্বৈত নাগরিকত্বের গুঞ্জনের বিষয়টি স্পর্শকাতর উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট দপ্তরগুলো চাইলে এ নিয়ে সহযোগিতা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এবার ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে নিহত 15 বছরের কিশোর জয়ন্ত কুমার। এর ঠিক 1 সপ্তাহ আগে মৌলভীবাজারে প্রাণ হারাতে হয়েছে 13 বছরের শিশু স্বর্ণা দাসকেও। শেখ হাসিনার ভারতে অবস্থান এবং ফেনী কুমিল্লায় বন্যা নিয়ে দুই দেশের সম্পর্কে চলছে টানাপোড়েন। এর মধ্যে বিএসএফের গুলিতে 2 কিশোর নিহতের ঘটনাকে ভালোভাবে নেয়নি বাংলাদেশের মানুষ। ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই মুহূর্তে পররাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন, ঢাকা দিল্লি সম্পর্ক কোন পথে? যখন সোনালী সম্পর্ক বলা হচ্ছিল তখনও তো একই ঘটনা ঘটেছে, কাজেই আলাদাভাবে কিছু দেখার সুযোগ নেই। এটা অবশ্যই অগ্রহণযোগ্য একটা বিষয়, সেটা তখনও অগ্রহণযোগ্য ছিল, এখনও অগ্রহণযোগ্য। বর্ডার কিলিং যেটা, সেটা অবশ্যই দুই দেশের ভালো সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে একটা অন্তরায়। কারণ সব ভালো সম্পর্ক তো শুধু দুই দেশের সরকারের বিষয় না, মানুষের বিষয়। একটি মানুষ যখন বর্ডারে গুলি খেয়ে মারা যায়, সারা দেশের মানুষের মধ্যে এটা রিপারকাশন হয়, এবং সেটা একটা নেগেটিভ রিপারকাশন, যেটা আমরা চাই না। আমরা অবশ্যই শক্তভাবে প্রতিবাদ জানাবো। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দ্বৈত নাগরিকত্ব নিয়ে চলছে নানা আলোচনা। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, বিষয়টি স্পর্শকাতর। এটা রাষ্ট্রপতির বিষয়, খুবই সেন্সিটিভ। এটা যথাযথ কর্তৃপক্ষ এটা দেখুক। ফরেন মিনিস্ট্রি যদি ইনভলভ হয় শেষ পর্যায়ে গিয়ে হবে, তখন দেখা যাবে। কিন্তু এটা নিয়ে আমি আসলে কোনো কথা বলতে চাই না। আপনারা এটার মধ্যে আইনগত দিক আছে, রাষ্ট্রপতির নিজের ব্যাপার আছে। এটা আমার মনে হয় এটা নিয়ে অন্তত নাড়াচাড়া করা আমার কাজ না। কিন্তু উনি মালয়েশিয়ার নাগরিক কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য তো মালয়েশিয়ায় বাংলাদেশের যে দূতাবাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতে চায়। আমি স্পেকুলেশনের ভিত্তিতে মালয়েশিয়ান আমাদের দূতাবাসকে জিজ্ঞেস করবো না যে উনি দেশের নাগরিক হওয়ার পর বা সেকেন্ড হোম থাকার পর কি রাষ্ট্রপতি হতে পারে? ল অ্যাডভাইজারকে জিজ্ঞেস করেন। এদিকে বছরে 20,000 করে 10 বছরে বাংলাদেশ থেকে 2 লাখ রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্র নিতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এটা একটা অত্যন্ত ছোট সংখ্যা, কিন্তু ছোট সংখ্যাটা একটা আশা এসেছিল যে 20,000 করে প্রতি বছর 10 বছর 2 লাখ নিয়ে যাবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। তেজগাঁও 7 রাস্তা অবরোধ করে 6 দফা দাবিতে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকাল 11টা থেকে বিক্ষোভ শুরু করেন তারা। দুপুরে সড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। সন্ধ্যা নাগাদ কারিগরি শিক্ষা বোর্ডের ডিজি এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব এসে সব দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে অবরোধ তুলে নেয় কারিগরি শিক্ষার্থীরা। বেলা 1টার পর কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে তেজগাঁও 7 রাস্তা মোড়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। দাবি, কারিগরি সেক্টর পরিচালনায় সংশ্লিষ্ট শিক্ষার বাইরে থেকে কোনো জনবল থাকতে পারবে না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর মেয়াদী এবং প্রতি সেমিস্টার করতে হবে 6 মাস।
লাস্ট 2 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি এটা 3 মাসে আনা হয়েছে বা 4 মাসে, যার ফলশ্রুতিতে আমরা সিলেবাস কভার করে উঠতে পারতেছি না। আমাদের 10ম গ্রেড যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বরাদ্দ থাকে সেটার উপর আঘাত আনছে, প্লাস কারিগরি সেক্টর পরিচালনায় অকারিগরি ব্যক্তিত্বরা ঢুকে পড়তেছে এই সময়। একটি মাত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সেটি হচ্ছে ডুয়েট। এখানে সিট সংখ্যা 630টি। বাকি শিক্ষার্থীরা কোথায় যাবে? আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কেউ রাজপথ ছেড়ে যাবো না ইনশাআল্লাহ। একই সাথে শিক্ষার্থীরা দাবি জানায় 2021 সালে বিতর্কিত নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের সব প্রতিষ্ঠান থেকে অপসারণ করতে হবে। কারিগরি সেক্টরের সব শূন্য পদে জনবল নিয়োগ দ্রুত সম্পন্ন করতে হবে। এছাড়া কারিগরি শিক্ষা অধিদপ্তরের সব নিয়োগ বিধিমালা সংশোধনেরও দাবি জানান তারা। ক্রাফট ইনস্ট্রাক্টর হিসেবে যারা নিয়োগপ্রাপ্ত তারা মূলত একটা অবৈধ নিয়োগের মাধ্যমে আমাদের এখানে এসেছে। তাদের যে একটা প্র্যাকটিক্যাল নলেজ, কোনো প্র্যাকটিক্যাল নলেজই নাই। তারা আমাদের প্র্যাকটিক্যাল শিখবে না শিখে তারা এখানে তাদের বিসিএস এর প্রিপারেশন, আমরা যদি যাই আমাদের সাথে খারাপ ব্যবহার করে। কারিগরি বোর্ড সংস্কার করতে হবে এবং প্রত্যেকটা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ আমাদের কারিগরি জনবলের হতে হবে। শিক্ষার্থীদের অবরোধে মগবাজার, মহাখালী, খামারবাড়ি, ফার্মগেট, কাউরানবাজার সড়কে তীব্র যানজট দেখা দেয়। পরে সেনাবাহিনীর একটি দল এলে সড়কের এক পাশ যান চলাচলের জন্য ছেড়ে দেয় শিক্ষার্থীরা। এর ঘণ্টাখানেক পর কারিগরি শিক্ষা বোর্ডের ডিজি ও শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব এসে কথা বলেন শিক্ষার্থীদের সাথে। আমরা এই বিধিমালা সংশোধনের নীতিগত সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছি। আমরা এটাকে সংস্কার করব, সংশোধন করব। এটি সংশোধনের পূর্বে কোনো নিয়োগ হবে না, এটি সংশোধন হবে আগে, তারপরে নিয়োগ হবে। বর্তমানে 2টি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ সিট নিশ্চিত করা ছিল। মাননীয় উপদেষ্টা মহোদয় একমত হয়েছেন, আমরা 4টি করে দিব। ঘোষণা দেন 6 দফার সবগুলোই মেনে নিয়েছে শিক্ষা উপদেষ্টা। শুধু 2021 সালে বিতর্কিত নিয়োগপ্রাপ্তদের স্থানান্তরের ব্যাপারে যাচাই বাছাইয়ের জন্য কিছুটা সময় লাগবে। উপদেষ্টা মহোদয় নীতিগতভাবে একমত হয়েছেন, কিন্তু এখানে অনেক নিয়োগের মানবিকতার ব্যাপার আছে। তাদেরকে এটা পরীক্ষা নিরীক্ষা করে কিভাবে সম্ভব সেটা আমরা দেখব। এটা সরাসরি এখনই উপদেষ্টা মহোদয় বলেছেন, এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে এটা ব্যবস্থা নেবেন। এই কাগজে যা লেখা আছে সবই আমরা মেনে নিয়েছি। এই কাগজে লেখার বাইরে কিছু থাকলে আমরা করে, এই কাগজে লেখার বাইরে কোনো দাবি দেওয়া থাকলে পরে এটা নিয়ে আমরা আলোচনা করব। সচিবের আশ্বাসে শিক্ষার্থীরা সন্ধ্যার পর অবরোধ তুলে নিয়ে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যায়। স্বাভাবিক হয় যান চলাচল। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার কি কি সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরা উচিত, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বানও জানিয়েছেন তিনি। সকালে মহিলা দলের অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, ভারত প্রভুত্ব বজায় রাখতে চায় বলেই প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক ভালো নয়। মহিলা দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন থেকে শুরু করে দেশের নারী উন্নয়ন ও ক্ষমতায়নে জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবদান স্মরণ করেন ঢাকা ও আশপাশের এলাকা থেকে আসা নেত্রীরা। মহিলা দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। আইনের শাসন, জনগণের শাসন প্রতিষ্ঠা করবার জন্য তাদের সংগ্রামকে অব্যাহত রাখবে এবং আমরা বিশ্বাস করেন দেশে খুব শিগগিরই আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারা জনগণের রায়ের উপরে, মতামতের উপরে শ্রদ্ধা নিদর্শন করে তারা যত দ্রুত সম্ভব সংস্কারগুলোকে সম্পন্ন করে তারা দেশে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবে। এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যৌক্তিক সময়ের মধ্যে কি কি সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরা উচিত। সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটা সময় নির্ধারণ করা, যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। ভারত ইস্যুতেও কথা বলেন মির্জা ফখরুল। বলেন, ভারত প্রতিবেশীর সাথে প্রভুত্ব বজায় রাখতে চায়। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব, একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না
পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ান নয়। পারস্পরিক স্বার্থ ও শ্রদ্ধা বজায় রেখে ভারতের সাথে প্রতিবেশী সম্পর্ক নির্ধারণ হওয়া উচিত বলেও মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থান পরবর্তী ভাবনা নিয়ে বিভাগীয় ও জেলা পর্যায়ে মতবিনিময় শুরু করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সফরের দ্বিতীয় দিনে কুষ্টিয়া, গাইবান্ধা, কুমিল্লা সহ বিভিন্ন জেলা পরিদর্শন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক টিম। এ সময় তারা নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিভাগীয় ও জেলা পর্যায়ে সফরের দ্বিতীয় দিনে কুষ্টিয়ায় পাবলিক লাইব্রেরি মাঠে জনসাধারণের সাথে মতবিনিময় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রাষ্ট্র সংস্কারে বিভিন্ন পরামর্শ উঠে আসে আলোচনায়। দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সমন্বয়করা। আমাদের বিভাগীয় সফরের লক্ষ্য হচ্ছে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব, ভুয়া সমন্বয়ক নাম ধারণ করে নানা ধরনের যে অপকর্ম হচ্ছে এগুলো প্রতিহত করা। এখানে ত্রুটি আছে, আমরা স্পেসিফিক সেই জায়গাগুলো আমরা মন্ত্রণালয়ে যারা উপদেষ্টা পরিষদে আছে তাদের কাছে তুলে ধরতে চাই। এর আগে সকালে জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন প্রতিনিধি দলের সদস্যরা। পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন সমন্বয়করা। কিরকম সমাজ ব্যবস্থা আমরা চাই, কি ধরনের রাষ্ট্র আমরা চাই, সেই বিষয়গুলো নিয়ে আমরা জনসাধারণের সাথে মতবিনিময়ের একটা আয়োজন করেছি। গাইবান্ধায় স্বাধীনতা প্রাঙ্গণে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 12 সদস্যের প্রতিনিধি দল। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। আন্দোলনে হতাহতদের স্বজনদের সাথেও কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। মতবিনিময় করেন জেলা উপজেলা নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের সাথে। এদের জন্য একটা নীতিমালা হচ্ছে, কোন নীতিমালায় কাজ হবে এবং পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে সবাইকে একটি আর্থিক সহায়তা প্রদান করা হবে যাতে পরিবারটি একটু স্বাবলম্বী হতে পারে। কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত 3 শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একটি দল। পরিবারের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি শহীদদের কবর জিয়ারত করেন তারা। তো রাষ্ট্রের জন্য, দেশের মানুষের জন্য যারা এত বড় স্যাক্রিফাইস করেছে, আমরা এখানে আসি তারা যেন তাদের প্রাপ্য সম্মানটা পায়, তাদের মর্যাদা পায়। আমরা বলছি যে রাষ্ট্র পুনর্গঠন করা হবে। পুনর্গঠন আগে আমরা মনে করি যে আমাদের আহত যে সকল যোদ্ধা আছে তাদেরকে সুচিকিৎসার মাধ্যমে তাদেরকে সুস্থ করে তোলা এবং যারা শহীদ হয়েছে শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন করে আমাদের রাষ্ট্রের পুনর্গঠন একটা প্রধান দায়িত্ব। খাগড়াছড়িতে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। সিরাজগঞ্জেও ছাত্র জনতার আন্দোলনে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। এরপর ইসলামিয়া সরকারি কলেজ মাঠে সাধারণ সভায় অংশ নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন তারা। নরসিংদীতেও গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সহ আরও কয়েকজন। পরে জেলা প্রশাসন, পুলিশ, চেম্বার অফ কমার্স সহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। তবে ছাত্র নাগরিক সাধারণ সভার স্থান নির্ধারণ না হওয়ায় বিকেলে ফিরে যান তারা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ক্ষমতার লোভে নয়, দুঃশাসনের অবসানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই দায়িত্বে আসে ছাত্র জনতার সরকার। এটা কোনো বিপ্লবী সরকার নয়, বরং গণ অভ্যুত্থানের ফসল, বলেছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও উপদেষ্টা আসিফ মাহমুদ। তার পূর্বাভাস, জনগণ চাইলে প্রয়োজনে গঠন হতে পারে রাজনৈতিক দলও। সরকারের 1 মাস পূর্তিতে যমুনা টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে এভাবে নিজের মতামত তুলে ধরেছেন আসিফ মাহমুদ। 36 জুলাই বা 36 জুলাই ক্যালেন্ডারের পাতা খুঁজে পাওয়া যাবে না এমন কোনো তারিখ, কিন্তু বাংলাদেশের হৃদয়ের ক্যালেন্ডারে 36 জুলাই একটা জীবন্ত আগ্নেয়গিরি। ফুসে ওঠা সে আগ্নেয়গিরির লাভায় যেমন উড়ে গেছে কর্তৃত্ববাদ, তেমনি স্বপ্ন দেখাচ্ছে নতুন একদিনের। এখনকার পর্ব চলছে সে স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার। কেমন ছিল সে 1 মাসের স্বপ্নযাত্রা? বলছিলেন রাজপথের নায়ক থেকে সরকারের উপদেষ্টার দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ। এই অন্তর্বর্তীকালীন সরকার যেমনি কোনো বিপ্লবী সরকার না, আবার ঠিক একইভাবে এটা একটি গণ অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত সরকার। স্বাধীনতার পরে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় সুযোগ তৈরি হয়েছে দেশকে ঢেলে সাজানোর জন্য, দেশটাকে আর একটা নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তোলার। এবং
সেই দায়িত্ব নেওয়ার পর গত 1 মাস আমি মনে করি এই সরকার তার যতটুকু সম্ভব দায়িত্ব পালন করার চেষ্টা করেছে। যদিও সময়টা মোটেও মধুর ছিল না। কথা বলবার স্বাধীনতা ফিরে আসায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলতে শুরু করেছেন দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ আর না পাওয়ার বেদনার গল্প। সে গণমানুষের চাওয়াটাকে কাঠামোগত রূপ দিতে কি ভাবছেন আসিফ? ভবিষ্যতে কি কোনো রাজনৈতিক দল গড়ার পরিকল্পনা আছে? এই কাঠামোগত সংস্কারকে সেফগার্ড করার জন্য এই গণঅভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে ধারণকারী একটা শক্তি থাকা প্রয়োজন আছে। একটা নতুন ব্যবস্থা কিভাবে তৈরি করা যায় সেটা নিয়ে আলোচনা হতে পারে। এ বিষয়ে এখনও সেভাবে কোনো সিদ্ধান্তে আমরা পৌঁছাইনি। আমরা জনগণের সাথে আলোচনা এবং আপনারা জানেন ইতিমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সারা দেশের মানুষের জনমত সংগ্রহ এবং কেমন দেশের জনগণ চায় তা নিয়ে আলোচনা করতে বিভিন্ন জায়গায় সফরে যাওয়া শুরু করেছেন। জনগণ যদি চায় সেটা আপনার ওই চিন্তার হ্যাঁ, জনগণের চাওয়ার প্রতিফলন আমরা ঘটাতে চাই। সেটা কোন ফরম্যাটে ঘটাবো সেটা নিয়ে আরো জনগণের ম্যান্ডেটটাই তাদের বড় শক্তি বলছিলেন ক্রিয়া উপদেষ্টা। আর সেখানে জ্বালানি বিশাল এক তরুণ জনশক্তি। তাহমিদ আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার সকালে সাক্ষাৎকালে সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন সেনাপ্রধান। এছাড়া দেশব্যাপী আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রমও তুলে ধরেন তিনি। রাষ্ট্রপতি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা প্রদানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় বানভাসী মানুষের কাছে ত্রাণ পৌঁছানো এবং দুর্গত এলাকায় উদ্ধার কার্যে সেনাবাহিনীর কর্মকাণ্ডেরও প্রশংসা করেন রাষ্ট্রপতি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন এস র্যান্ডেল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা ও ভ্যাটিকানের রাষ্ট্রদূত বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তা সহ অন্যান্য বিষয়ে আলোচনা করেন। এ সময় ভ্যাটিকানের রাষ্ট্রদূত ভ্যাটিকান সিটির আন্তঃধর্মীয় সংলাপ বিভাগের প্রতিনিধি দল এবং বাংলাদেশের ইসলামী স্কলারদের মধ্যে একটি আন্তঃধর্মীয় সংলাপ আয়োজনের প্রস্তাব দেন। বাংলাদেশের রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম মাসেই গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করেছে। এই সময় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন ও রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য ভ্যাটিকানের সহায়তা কামনা করেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার উপর গুলি, হত্যা এবং হতাহতের তথ্য চেয়ে সারা দেশের সব সরকারি বেসরকারি হাসপাতাল ও কবরস্থান সহ প্রত্যেক জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, বিদেশি আইনজীবীও নিয়োগ দিতে পারবেন আসামিরা। তদন্ত ও বিচার কাজে স্বচ্ছতা রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। জুলাই ও আগস্টের গণহত্যার রক্তের দাগ শুকানোর আগেই বিচারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়ে প্রসিকিউশন টিমও গঠন করা হয়েছে। শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত। সোমবার তদন্তের সার্বিক বিষয় নিয়ে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ব্রিফ করেছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি জানান, তথ্য সংগ্রহের লক্ষ্যে ডিসি কার্যালয়, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও কবরস্থান কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি প্রসিকিউশন টিম এরই মধ্যে কয়েকটি হাসপাতাল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছে। তথ্য চাওয়া হবে গণমাধ্যমের কাছেও। এইগুলো চিঠিতে আমরা অনুরোধ জানিয়েছি, হসপিটালে কতজন আহত নিহত মানুষ গিয়েছিলেন, কতজন চিকিৎসা গ্রহণ করেছেন, কতজন মারা গিয়েছে, তাদের সংক্রান্ত যত চিকিৎসার ডকুমেন্ট আছে এগুলো তদন্ত সংস্থায় সরবরাহ করার জন্য। প্রত্যেকটা কবরস্থানে কতগুলো আইডেন্টিফাইড এবং কতজন আনআইডেন্টিফাইড মানুষকে দাফন করা হয়েছে সেই তথ্যগুলো আমাদের দরকার, এবং কি প্রক্রিয়ায় কবে তাদেরকে এখানে আনা হয়েছে সেই জিনিসগুলো জানা দরকার। চিফ প্রসিকিউটর বলেন, বিচারের ক্ষেত্রে এই সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। আসামিরা চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ দিতে পারবেন। আমরা মনে করি যে তারা যদি তাদের বেস্ট ডিফেন্স দেওয়ার জন্য আইনজীবী চান, সেটা দেশি হোক বিদেশি হোক, আমাদের পক্ষ থেকে আপত্তি থাকার কোনো কারণ নেই। বিচার শেষ হওয়ার পরে আসামি পক্ষ এবং বাদী পক্ষ দুই পক্ষই যেন বলে যে এখানে সুবিচার হয়েছে, কারো প্রতি কোনো অন্যায় করা হবে না,
কিন্তু কোনো অপরাধের ছাড়ও কাউকে দেওয়া হবে না। চিফ প্রসিকিউটর আরও বলেন, ক্ষতিগ্রস্তরা এই গণহত্যার বিচারের জন্য মুখিয়ে আছেন, সাক্ষীরাও আগ্রহী। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণহানির ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরবে জাতীয় মানবাধিকার কমিশন। এসব ঘটনার তদন্তও শুরু করেছে সংস্থাটি। এর অংশ হিসেবে রাজধানীর চাংখারপুলে নিহত আনাসের বাড়িতে যান কমিটির সদস্যরা। জবানবন্দি রেকর্ড করেন নিহতের বাবা মা সহ স্বজনদের। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক সাজা দাবি করেন স্বজনেরা। 5 আগস্ট চাংখারপুল এলাকায় সরকার পতন আন্দোলনে যোগ দিয়েছিলেন গেন্ডারিয়া আদর্শ একাডেমির 10ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস। সকাল 11টার দিকে পুলিশের গুলিতে ঘটনাস্থলে মারা যায় সে। ওই দিনই মরদেহ দাফন হয়। সোমবার দুপুরে গেন্ডারিয়ার দিনাসেন রোডে নিহত আনাসের বাড়িতে যায় জাতীয় মানবাধিকার কমিশনের একটি প্রতিনিধি দল। পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমের নেতৃত্বে 5 সদস্যের তদন্ত কমিটি জবানবন্দি রেকর্ড করেন নিহত আনাসের বাবা মা সহ স্বজনদের। পরিচালক বলেন, শান্তিপূর্ণ কোটা আন্দোলন কেন অশান্ত হয়ে উঠল, কেন এত প্রাণহানি হলো তা খুঁজে বের করবে মানবাধিকার কমিশন। এরই মধ্যে হতাহতদের স্বজন এবং হাসপাতালের সংশ্লিষ্টদের জবানবন্দি নেওয়া হয়েছে। আমরা একটা এক্সক্লুসিভ একটা তদন্ত করার চেষ্টা করছি এবং আমরা আশা করি একটা পিকচার আমরা জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আমরা উপস্থাপন করতে পারবো এবং সরকারকে আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করব। টোটাল মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে আমরা তদন্ত করছি এবং আমরা এটা যাতে বিচার, এই হত্যাকাণ্ডের বিচার, এই আহত নিহতের বিচার, এই ক্ষয়ক্ষতির যাতে বিচার হয়। আনাসের শূন্যতা কোনোভাবেই পূরণ করা সম্ভব না বলে জানান তার বাবা। আন্দোলনে নিহতদের আত্মত্যাগ যেন কোনোভাবেই বিফলে না যায় সেদিকে লক্ষ্য রাখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। দেশটার জন্য শহীদ হয়েছে, যে ওর জীবনটাকে ও উৎসর্গ করে গেছে, বিলীন করছে এই দেশটার জন্য। তো দেশের কাছে আমি একটাই বলবো যে আমার বাচ্চার মতো যারা শহীদ হয়েছে এই রক্তের যেন বিফলে না যায়। আনাস হত্যায় জড়িতদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তার মা। আইন শৃঙ্খলা বাহিনী হচ্ছে জনগণের বন্ধু, যারা বন্ধু হয়ে বন্ধুত্বের পরিচয় না দিয়ে শত্রুর ভূমিকায় এভাবে নিরস্ত্র বাঙালির উপর, ছাত্র জনতার উপর গুলি চালায়, তাদের বিচার অবশ্যই চাই। মানবাধিকার কমিশনের তদন্ত দল চাংখারপুল নবাবকাটারা রোডে ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য রেকর্ড করেন তারা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া কেউ যদি আদালতে আইনজীবী হাজির করতে না পারেন তাহলে প্রধান বিচারপতি নির্দেশে তাকে লিগ্যাল এইড থেকে আইনজীবী দেয়া হবে। সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। এতে আরও বলা হয়, আদালতে উপস্থিত কোনো আসামির পক্ষে আইনজীবী নিযুক্ত থাকলে তিনি যেন নির্বিঘ্নে ও বাধাহীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা নির্দেশনা দেওয়া হয়েছে। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালতে উপস্থিত সকল আসামির আইনগত সহায়তা নিশ্চিত করা আবশ্যক বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। তাই তো আদালতে উপস্থিত আসামিদের কেউ যেন আইনগত সহায়তা বঞ্চিত না থাকেন তা নিশ্চিত করতে হবে। দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সোমবার রাত 8টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এতে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, গয়েশ্বরচন্দ্র রাও সহ আরও অনেক নেতৃবৃন্দ। যত তাড়াতাড়ি গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করা যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে, কারণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই হয়েছে ছাত্র বিপ্লব, ঝরেছে এত মানুষের প্রাণ। এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে বেশ কয়েকটি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে মতবিনিময় করে বিএনপির লিয়াজো কমিটি। সেখানে সমসাময়িক রাজনৈতিক বিষয়ের পাশাপাশি কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করা যায় সে ব্যাপারে আলোচনা হয়। বিভিন্ন দলের নেতারা জানান, অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা করে যাবেন তারা। আমির খসরু বলেন, রাষ্ট্র সংস্কার বা মেরামত নতুন কিছু নয়, বিষয়টি আগেই বিএনপি জাতির সামনে উপস্থাপন করেছে। বলেন, মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে তা বাস্তবায়নে কাজ করবে বিএনপি। আর এই জন্য সবার আগে গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিতের তাগিদ দেন আমির খসরু।
যত তাড়াতাড়ি সম্ভব আমরা সবগুলো সংস্কার, এই মৌলিক সংস্কারগুলো সাধন করে আমাদের নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে মানুষ যে কারণে ভোট দেওয়ার জন্য জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, যে আমরা নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আসছে 1 অক্টোবর থেকে সুপার শপে পলিথিন শপিং ব্যাগ এবং পলিপ্রপিলিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অন্যদিকে প্রাণ প্রকৃতি সংরক্ষণে মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা জানিয়েছেন দখলদারদের ছাড় দেয়া হবে না। প্রমত্তা, পদ্মা ও ধলেশ্বরীর বুক চিরে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা প্রায় 5,500 একরের আড়িয়াল বিল দিন দিন দখল দূষণে বিলটি হারাচ্ছে তার পুরনো রূপ। সাম্প্রতিক সময়ে বিলটি ঘিরে সাইনবোর্ড ঝুলিয়ে মহা উৎসবে নেমেছে আবাসন প্রকল্পের নামে রাজনৈতিক ক্ষমতাসীন ভূমিদস্যুরা। সোমবার মুন্সিগঞ্জের জলাধারটি পরিদর্শনে যান অন্তর্বর্তীকালীন সরকারের বন, পরিবেশ ও গৃহায়ন উপদেষ্টা। সাথে ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। বিলটার জন্য আসলে একটা সমন্বিত রক্ষা প্রকল্প হতে হবে, কারণ এই বিলটা কিন্তু শুধুমাত্র মুন্সিগঞ্জের বিল না, এটা তো আমাদের সকলের একটা বিল। এটাকে জাতির কাছে পরিচিত করাটা যেমন জরুরি, এই বিলটাকে কেন্দ্র করে অন্যান্য বিলে যে দখল চলছে সেটার ব্যাপারেও একটা বার্তা দেওয়াটা জরুরি। আমরা গাজীপুরের বেলাই বিলেও একই কাহিনী চলছে। ভূমিদস্যুরা যে অবৈধভাবে জায়গা দখল করে এখানে এই বৈচিত্র্য ধ্বংস করার চেষ্টা করে, এখানে নানান রকম স্ট্রাকচার বানানোর চেষ্টা করে, এটা আমরা বাধা দিব। এর আগে শ্রীনগর উপজেলা পরিষদে আড়িয়াল বিল সম্পর্কিত উপস্থাপনা ও ব্রিফিংয়ে অংশ নিয়ে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মানুষের কথা শোনেন সরকারের এই দুই উপদেষ্টা। আপনাদের কাছে অনুরোধ, কোথাও ড্রেজিং এর সংবাদ পেলে আমাদেরকেও জানাবেন, ডিসি মহোদয়কেও জানাবেন। সচিবালয়ে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে স্টেক হোল্ডারদের সাথে সভা করেন পরিবেশ উপদেষ্টা। জানান 1 অক্টোবর থেকে সুপার শপে পলিথিন ও পলিপ্রপিলিন ব্যাগের ব্যবহার করা যাবে না। বস্ত্র ও পাট মন্ত্রণালয় 1 সপ্তাহের মধ্যে পাটের শপিং ব্যাগের সরবরাহ নিশ্চিতের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009 রহিত করে অধ্যাদেশ জারি করা হয়েছে। সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ এবং সংসদ বিষয়ক বিভাগ থেকে এই অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ করা হয়। এতে বলা হয়, জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009 এত দ্বারা রহিত করা হলো। কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা প্রদানের জন্য আইনটি করা হয়েছিল, যা সুস্পষ্ট বৈষম্য। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকল বৈষম্য দূরীকরণে দৃঢ় প্রত্যয়ী। আর বর্তমান সংসদ ভেঙে যাওয়া অবস্থায় রয়েছে বিধায় এই বিষয়ে আশু ব্যবস্থা গ্রহণ করে আইনটি রহিত করতে অধ্যাদেশ জারি করা হয়। ঘুষ, দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান তিনি। বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। ঘুষ না খেয়ে কারারক্ষীদের সম্মান পুনরুদ্ধারে কারা কর্মকর্তাদের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনা সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরাতে দিনভর এফবিআইয়ের সাথে বৈঠক করেছে দুদক। সংস্থাটির দেয়া তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এফবিআই তাদের কাজের বিষয়ে পরবর্তীতে প্রস্তাবনা দেবে। দুদক সচিব বলেছেন, শুধু এফবিআই নয়, পাচার হওয়া অর্থ উদ্ধারে অন্যান্য সংস্থার সহযোগিতাও নেওয়া হবে। বিগত 15 বছরে অন্তত 18 লাখ কোটি টাকা পাচার করেছে সরকারের আস্থাভাজন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। তাদের ধরতে ও অর্থ উদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকার যৌথ টাস্কফোর্স গঠনের উদ্যোগ নিয়েছে।
এমন প্রেক্ষাপটে দুদকের সাথে বৈঠকে বসে FBI লিগ্যাল অ্যাটাচের রবার্ট ক্যামরুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সভায় মানি লন্ডারিং রোধে করণীয়, কারিগরি সহায়তা ও পাচার হওয়া অর্থ ফেরত আনাতে অন্তর্বর্তীকালীন সরকারের টাস্ক ফোর্সকে FBI কিভাবে সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা হয়। তবে এ নিয়ে কথা বলতে রাজি হয়নি FBI এর প্রতিনিধি দল। দুদক বলছে মানি লন্ডারিং সহ দুদকের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়েছে FBI-কে। আমাদের এখানে ইনভেস্টিগেশন, তারপরে তথ্য অনুসন্ধান কিভাবে হয়, গোয়েন্দার কার্যক্রম কিভাবে চলে, এছাড়া টোটাল কার্যক্রম আমাদের দুর্নীতি দমন কমিশনে কিভাবে করা হয় বিভিন্ন উইংয়ের মাধ্যমে, সে সকল তথ্যই আসলে ওনারা জানতে চেয়েছেন। পাচার হওয়া অর্থ ফেরাতে দেশ বিদেশে বিভিন্ন সংস্থার সহযোগিতায় কাজ করতে চায় দুদক। কোনো ক্ষেত্রে যদি কখনো প্রয়োজন আমাদের বোধ করি যে দুর্নীতি দমন কমিশন কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাদের থেকে নেওয়া, সেটার ক্ষেত্রে মানে আমাদেরকে কিছু এক্সপ্লোর করার কথা বলা হয়েছে। এই ধরনের কার্যক্রমে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় নিশ্চয়ই দুর্নীতি দমন কমিশন সেই সহায়তা নেবে। এদিকে দুদকের 10 পরিচালক ও 42 উপপরিচালকের পদের রদবদল হয় সোমবার। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষক, শিক্ষার্থী সহ অংশীজনদের সঙ্গে কথা বলে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এ মাসেই শিক্ষা কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অফিস কেন্দ্রিক একক কোনো আধিপত্য যেন না গড়ে ওঠে, সেভাবেই কাজ করবে প্রশাসন। কোটা সংস্কার ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়গুলোয় যে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল তা এখনো কাটেনি। পদত্যাগের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ শূন্য হওয়ায় দেখা দিয়েছে স্থবিরতা। তবে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর সহ 8টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন, প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা সহ শিক্ষা ব্যবস্থার সংস্কারে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। সংস্কারে বেশ কিছু দিক তুলে ধরেন ঢাবির শিক্ষক সমাজ। বিদ্যমান লেজুর ভিত্তিক শিক্ষক রাজনীতি এবং সন্ত্রাস নির্ভর ও সাম্প্রদায়িক ছাত্র রাজনীতি বন্ধ করে ছাত্র সংসদ চালুর পরামর্শ দেন তারা। শিক্ষকের স্বেচ্ছাচারী ও মুরলীপনার কারণে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ কাজ করে এবং শিক্ষার্থীরা সেই ক্ষোভ প্রশমনের জন্য কোনো প্রাতিষ্ঠানিক স্পেস তাদের নেই। তো আমরা মনে করছি এটাকে জবাবদিহিতার আওতায় আনা দরকার। অনুষ্ঠানে ঢাবির উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ জানান, এই মাসেই চালু হতে পারে শিক্ষা কার্যক্রম। একটা সিচুয়েশন যেটা বহু রক্তের বিনিময়ে এসছে, এইটি বিরাট রকম একটি সুযোগ। আবার এই সুযোগকে কাজে লাগাতে না পারাটাও বিরাট রকম ব্যর্থতা। অতএব এই ব্যর্থতার যেন আমরা না যাই, চেষ্টা করি যে একটু একসাথে মিলে কিছু করা যায় কিনা। এ মাসের শেষের দিকে কিংবা একটু আগেই আমরা সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আশা করছি যে আমরা শিক্ষা কার্যক্রম শুরু করতে পারবো। বলেন, বিশ্ববিদ্যালয়ের সব সিদ্ধান্ত নেওয়া হবে শিক্ষক, শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করেই। কোনো একটি অফিস যেন ক্ষমতার কেন্দ্র না হয়ে ওঠে সে চেষ্টা অব্যাহত থাকবে। উপাচার্য যেন এককভাবে সিদ্ধান্ত নিতে না পারেন বা উপোপাচার্য যেন কোনো এক পেশে না হয়ে যান, এই যোগাযোগটুক এখন যে পর্যায়ে আমাদের আছে তুলনামূলকভাবে কার্যকর পর্যায়ে আছে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক অগ্রযাত্রায় বিশ্ববিদ্যালয়ে কোনো বৈষম্য থাকবে না, প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী সকলের। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ডাক্তারদের বকেয়া বেতন ভাতা আদায় ও বিএসএমএমইউ অধিভুক্ত কিছু প্রতিষ্ঠানে চলমান বেতন ভাতা প্রক্রিয়া বন্ধ থাকায় বিএসএমএমইউ হাসপাতালে আন্দোলন করেছে এসব প্রতিষ্ঠানে কর্মরত সকল পোস্ট গ্রাজুয়েট ট্রেনি এবং বৈষম্য বিরোধী চিকিৎসক সমাজ। সোমবার সকাল 9:30 থেকে শুরু হয় কর্মসূচি। এ সময় বকেয়া বেতন পরিশোধ ও চলমান বেতন ভাতা প্রক্রিয়া বন্ধ থাকায় বিএসএমএমইউ এর উপাচার্যের রুমের সামনে আন্দোলন করেন চিকিৎসকরা। পরে 7 জন প্রতিনিধি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সায়েদুর রহমানের সাথে বৈঠক করেন। এ সময় দ্রুততম সময়ে বকেয়া ভাতা পরিশোধের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। উপাচার্যের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন সোমবার থেকেই বকেয়া ভাতা পরিশোধের সব প্রক্রিয়া শেষ করে। বন্ধ ভাতা পুনরায় চালু করার জন্য স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয়ে যোগাযোগের পরামর্শ দেয়া হয়।
2023 সেশনে যারা ঢুকেছেন তারা নভেম্বর পর্যন্ত পাওয়ার পরে ডিসেম্বর থেকে আর বেতন পাচ্ছে না। 5 মাস দিয়ে তারপর লাস্ট 9 মাস ধরে বন্ধ করে রাখছে। এরকম ডিমার্কেশনটা যদি করা হতো তাহলে এটা অনেক আগে নীতিমালা দিয়ে করা উচিত ছিল। এটা সাডেনলি অফ করে দেওয়াটা আসলে যৌক্তিক না। বিএসএম এর অ্যাকাউন্টটা আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে, এটা তো আমাদের টাকা, এটা বিএসএম এর টাকা না, এটা মন্ত্রণালয় আমাদের টাকা দিছে বিএসএম কে। অবশেষে নজরুল ইসলামের মজুমদারের রাহুমুক্ত হলো ব্যাংক পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবি। নতুন চেয়ারম্যান মনোনীত হয়েছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। দুর্দশা কাটিয়ে ব্যাংকিং খাতের আর্থিক অবস্থার উন্নয়ন, সাধারণ গ্রাহকদের আস্থা ফেরাতে কাজ করার কথা বলেন নতুন চেয়ারম্যান। শেখ হাসিনা সরকারের পতনের পর এস আলমের দখলে থাকা ব্যাংকের পাশাপাশি এক্সিম ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্য দিয়ে ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যানের পদের পাশাপাশি বিএবির চেয়ারম্যানের পদও হারান নজরুল ইসলাম মজুমদার। নতুন নেতৃত্ব ঠিক করতে সোমবার সকালে সংগঠনের নিজ কার্যালয়ে বৈঠকে বসেন ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালকরা। আব্দুল আওয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএবির নতুন চেয়ারম্যান মনোনীত করা হয় আব্দুল হাই সরকারকে। একই সময়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান এবং ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রৌফ চৌধুরীকে করা হয় ভাইস চেয়ারম্যান। জনাব আব্দুল হাই সরকারকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের সদস্যবৃন্দ করতে সর্বসম্মতিক্রমে টার্মটা বাকি রয়েছে, সেই টার্মটা পুরা করার জন্য ওনাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হলো। এমনভাবে সংগঠিত করতে চাই এটা যেন সদস্যদের জন্য শুধু কাজ করে, অন্য কোনো কারণের জন্য ইনফ্লুয়েন্স না হয়। নতুন চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে আব্দুল হাই সরকার বলেন, বিএবি শুধু চাঁদা তোলার সংগঠন হবে না, ব্যাংক খাতের উন্নয়নেও কাজ করবে। ব্যাংকের দুর্দশা কাটাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান। কন্ট্রিবিউট করার ব্যাপারে এই লোকগুলো অত্যন্ত ডেডিকেটেড। সো এটা ব্যাবের জন্য একটা শক্তি, ইসলামী ব্যাংকিং যেটা শিখ হয়ে পড়েছে অবস্থা থেকে উত্তরণের জন্য কিন্তু আমরা চেয়ারম্যানরা আমরা প্রতিজ্ঞাবদ্ধ। চেঞ্জ সার্কামস্ট্যান্সেসে এখানে অনেক ব্যাংকই অনেক সমস্যার সম্মুখীন, আর আমরা যারা ভালো আছি তাদেরও অবস্থা একটু খারাপই বলবো আমি। কাজে এখানে অনেক কাজ করার স্কোপ রয়েছে আমাদের। We have to ensure that we can bring this association on right track so that we can take it to a new height. বিভিন্ন তহবিলের নামে ব্যাংক থেকে নেওয়া চাঁদা কোন খাতে ব্যয় হয়েছে তাও খতিয়ে দেখবে বিএবির নতুন কমিটি। মেইন পারপাস ছিল ফান্ড রেজিং, এটা ছিল মেইন পারপাস। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এবারে নজর দেব আন্তর্জাতিক প্রসঙ্গে। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যের একটি নির্মাণাধীন এলাকায় ড্রেন খনন করতে গিয়ে ভূমিধসে প্রাণ হারিয়েছেন 2 বাংলাদেশি। সোমবার স্থানীয় সময় সকালে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার অ্যান্ড রেস্কিউ স্টেশনের একটি দল। উদ্ধার করে 2 বাংলাদেশির মরদেহ, তবে তাদের পরিচয় সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। সেলাঙ্গোর ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টের পরিচালক জানান, নির্মাণ কাজের সময় আচমকা ভূমিধস হলে কংক্রিটের কালভার্ট ইউ বক্সে চাপা পড়ে 2 শ্রমিক। মাটির নিচে চাপা পড়া অবস্থা থেকে মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। চট্টগ্রাম বন্দরে বছরের পর বছর আটকে আছে কুয়েত প্রবাসীদের পাঠানো অসংখ্য পণ্য এবং কন্টেইনার। বৈধ পথে এসব পণ্য দেশে পাঠানোর পর বহু বছর পেরিয়ে গেলেও তা পৌঁছায়নি সঠিক ঠিকানায়। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে নিজেদের পরিবার ছেড়ে কুয়েতে বসবাস করছেন কমপক্ষে লাখো বাংলাদেশি। প্রিয়জনদের জন্য প্রবাস থেকে খাদ্য সামগ্রী, কসমেটিক্স, ইলেকট্রনিক্স সামগ্রী ছাড়াও আরও অনেক প্রয়োজনীয় মালামাল কার্গো জাহাজের মাধ্যমে চট্টগ্রাম বন্দর দিয়ে দেশে পাঠান প্রবাসীরা। সময় মতো বন্দরে পৌঁছালেও নানান অজুহাতে মালামাল ডেলিভারি দিচ্ছে না বন্দর কর্তৃপক্ষ। খোঁজ নিতে গেলে উল্টো দুর্ব্যবহার করা হয়। এ নিয়ে ভোগান্তিতে পড়েছেন কার্গো ব্যবসায়ীরাও। দ্রুত কন্টেনারগুলোর ছাড়পত্র দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা। সরকার কার্গো পরিবহন নীতিমালা প্রণয়নের মাধ্যমে এই সেবা আরও সহজ করবে, এমনটাই প্রত্যাশা প্রবাসীদের। লেবাননের বাংলাদেশ দূতাবাসের সাবেক কনসুলার সহকারী এবং বাংলাদেশে হিমু পরিবহনের প্রধান উদ্যোক্তা জোবায়ের কবির তুষারের
মৃত্যুবরণ করেছেন। অনুষ্ঠিত হয়েছে তার শোক সভা এবং দোয়া মাহফিল। শনিবার লেবাননের মোকাল্লেস এলাকায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এই শোক সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, প্রবাসী বাংলাদেশি সহ লেবাননের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। জুবায়ের কবির তুষার 2015 সালে লেবাননে বাংলাদেশ দূতাবাসে যোগদান করেন। গত সোমবার স্থানীয় সময় দুপুরে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সভা শেষে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। চীনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বৃহত্তর চীন শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দেশটির শেনজেন শহরে এই সভার আয়োজন করা হয়। দীর্ঘদিন পর নিজ দলের সভায় অংশগ্রহণ করতে পেরে আনন্দিত বিএনপির চীন শাখার নেতাকর্মীরা। মোহাম্মদ ওয়ালি উল্লাহর পরিচালনায় এই সভায় সভাপতিত্ব করেন হোসাইন মোহাম্মদ শাখাওয়াত। অনুষ্ঠানের শুরুতেই বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতদের স্মরণে পালিত হয় 1 মিনিট নীরবতা। সভায় বক্তব্য রাখেন আসিফ হক রূপু, মাসুদ আহমেদ, শেখ মাহবুবুর রশিদ, মোহাম্মদ রুহুল আমিন সহ বিএনপির চীন শাখার নেতৃবৃন্দ। সংগঠনকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে এই সভার আয়োজন করা হয়। এতে অংশ নেয় 50 জনেরও বেশি নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশি।